नमस्कार शेयरबाज থেকে আমি শাশ্বত মিত্র। এই সপ্তাহ কালকে আজকে রাত্রিটা একটা ইম্পর্টেন্ট দিন ফর মার্কেট। আপনারা জানেন যে দুদিনের এফওএমসি মানে ফেডারেল রিজার্ভের যে মনিটারি পলিসির যে মিটিং সেটা গতকাল থেকে শুরু হয়েছে। আজকে রাত্রে পাওয়েল সাহেব জানাবেন যে রেট কাট কি হলো না করবেন না ওনার ভাবনাটা কি। এই যে ধরুন ইনফ্লেশনটা কমে এসছে, অনেকে আশা করছে যে সেপ্টেম্বর মাসে উনি যে রেট কাটটা বলেছেন সেটা হয়তো এবারই করে দেবেন, কিংবা দুটোর জায়গায় যদি তিনটে রেট কাটের কথা বলেন। আগে তো একটাও হবে না ভাবছিলাম, তারপর একটা, তারপর দুটো, তারপর তিনটে। তো উত্তরোত্তর মার্কেট একটা আশায় রয়েছে। তো নাই ব্রেকআউট, যদি উনি খারাপ কিছু বলেন সেক্ষেত্রে ব্রেকডাউন কিছু একটা ঘটবে, বা হয়তো দেখা গেল কিছুই বললেন না, যেরকম চলছে আমি দেখছি একই ব্যাপার। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এদিকে এটা তো আপনার ইউএস মার্কেটের ওপর। এদিকে দেখেছেন যে ইসরায়েলের বোমা হানায় আজকে আমরা যখন দুপুরে মার্কেটে আছি তখনই আছে 158 জন মারা গেছে লেবাননে। তো এটাও একটা বড় ঘটনা। যিনি প্রধান, হামাসের যিনি প্রধান, তিনি নাকি ইসরায়েলে হানায় মারা গেছেন। তো নানা রকম ঘটনা প্রবাহ মার্কেটে চলছে। এর সঙ্গে যোগ হয়েছে সেবি, দেখবেন কালকে একটা পেপার আউট করেছে। সেবি কিছু প্রস্তাব দিয়েছে আর কি, 7টা মেনলি প্রস্তাব। আপনি দেখেছেন হয়তো গতকালের ইন্টারভিউতে সেবি চেয়ারম্যান বলেছিলেন যে প্রতি বছর রিটেল নাকি 50,000 থেকে 60,000 কোটি টাকা এফএনও মার্কেটে হারাচ্ছে। তবে এইসব বলার আগে বলে নিই, আমি দেখতে পাচ্ছি যে আপনাদের ডাটা বললেও অনেকে বলছেন আমি নেগেটিভ কমেন্ট্রি করছি। ইটস নট আ নেগেটিভ কমেন্ট্রি। মার্কেট নিয়ে আমি আগের মতোই একইভাবে বুলিশ। ইন্ডিয়া স্টোরি কিছু শেষ হয়নি লং টার্মের জন্য। তার মানে এই নয় শর্ট টার্মে কোনো ডাটা যদি কিছু থাকে, কেউ যদি কিছু বলেন, সেগুলো বললে সেটা নেগেটিভ স্টোরি হবে। শোনার ক্ষমতাও রাখতে হবে। যেটা ডাটা, আমি আমার মন থেকে কিছু বলছি না খারাপ হবে। বাজেট নিয়ে অনেকে বলছেন। বাজেটে আমি বলেছি কি, বাজেটে ট্যাক্স বাড়ানোটা ঠিক হয়নি। আবার বাজেটেই আপনাদের বলেছিলাম যদি ট্যাক্সই বাড়ানোর হতো তাহলে এই 5টা দিনে যে 5খানা এক্সপায়ারি, সেই 5টা এক্সপায়ারি সরকার বন্ধ করছে না কেন? দেখুন সেবি চেয়ারম্যান ঠিক সেটাই বলেছেন যে উইকলি এক্সপায়ারি মাত্র একটা থাকবে মেন ইন্ডেক্সের, বিএসির যে কোনো একটা, সেন্সেক্স এবং এনএসি নিফটি। বাকি কোনো কিছুর উইকলি এক্সপায়ারি না থাকার জন্য রেকমেন্ডেশন করেছেন। তো যেটা আমরা ভাবছিলাম সাধারণ হিসাবে কমন সেন্স, এই বাজারে সবথেকে বেশি দরকার কমন সেন্সের কথা বলেছি যে এই বাজেটটা ভালো হয়নি। তার মানে আমি নেগেটিভ নয়, কারণ আমি ভুলে যাইনি এই সরকারের আমলে এই মার্কেটটা 25,000 থেকে 80,000 এসছে। এই সরকার ছিল বলেই আমি ভুলে যাই না যে এই সরকারের আমলে আপনাকে ট্যাক্স বাড়ালেও প্রফিট হলে ট্যাক্স দেওয়াটা অনেক ভালো, লস হবার থেকে। আপনি প্রফিট করলে তবে না ট্যাক্স দেবেন। দ্যাট ইজ ফার বেটার দ্যান মেকিং লসেস। এগুলো কিচ্ছু ভুলিনি। কিন্তু যদি কোনো পলিসি খারাপ লাগে সেটা আপনি বলবেন না। আপনি বলবেন না যে বাজেটের এই 3টে না বাড়ালেও চলতো, তার মানে আপনি নেগেটিভ। তা নয়। যেটা ঠিক মনে হচ্ছে না সেটা তো বলতেই হবে। তার মানে বাজেটের নেগেটিভ কমেন্ট্রি নয়, এটা মাথায় রাখবেন। যেটা মনে হয়েছে যে এইটা না বাড়ালেও চলতো সেটা বলেছি। সরকার দেখছে যে তার আয় আসছে, সে বাড়িয়েছে, কিন্তু এটা না বাড়ালে মার্কেটের পক্ষে ভালো হতো, এখনও ভালো হচ্ছে, আরও ভালো হতো, সেইটা বলেছি। তার মানে নয় যে আমি কোনো কিছু ভুলে গেছি। আমি ভুলে যাইনি যে আমরা ডবল ডিজিট ইনফ্লেশনে ছিলাম 2014-র আগে, এখন সেটা 5%, 6%-এ। আমি ভুলে যাইনি যে আমরা ফ্র্যাজাইল 5 থেকে টপ 5-এ এসেছি। তার মানে এই নয় যে বাজেটে ট্যাক্স বাড়ালেও সেটাও বললে সেটা নেগেটিভ কমেন্ট্রি। এইটা ভাববেন না। ইটস নট আ নেগেটিভ কমেন্ট্রি, ইটস আ ডাটা আপনাকে বলতে হবে। আপনি বলছেন লস হচ্ছে, 10 জনে 7 জন লস করে, এটাও নাকি নেগেটিভ। আরে দাদা, এটা ডাটা বলছে, আমি বলছি না। আপনি ডেলি অ্যাপ খোলেন, আপনার অ্যাপে দেখবেন ডেলি ফিউচারে লেখা থাকে 10 জনের মধ্যে 9 জন লস করে, দেখেছেন? তার মানে নেগেটিভ কমেন্ট্রি, ডাটা। এই যে 60,000 কোটি টাকা লস হয়েছে, তো ডাটা, নাহলে সেবি চেয়ারম্যান বলছেন এই টাকাটা যদি লস না করে রিটেল আপনারাই অ্যাজ এ ইনভেস্ট করতেন তাহলে টাকাটা কতটা বাড়তো।
ওনার পয়েন্ট ভিউটা বুঝুন, পয়েন্ট অফ ভিউ মানে নেগেটিভ নয়। তা উনি প্রথমে কি বলছেন, বলছেন ইন্ডেক্সের ফিউচারকে, ইন্ডেক্স যেটা নিফটি, ব্যাঙ্ক নিফটি, এগুলো 30 লাখ টাকা লট সাইজ করার উনি বলেছেন। ইন্ডেক্স, স্টক নয়, ভুল করবেন না যে সব স্টকের ফিউচারে 30 লাখ টাকা হবে না, ইন্ডেক্সটা। মানে এখন 25টা নিফটি 25,000 করে চলছে, কত লাগছে 6,25,000, সেটা হয়তো 100 বা 125, আমার এতটা করবে বলে মনে হয় না, হয়তো 100টার বা 75টার লট করে দেবেন আবার, আগে যেটা ছিল আমাদের তখন অবশ্য নিফটিটা অনেক নিচে ছিল। সেকেন্ড প্রস্তাব কি, সমস্ত এক্সপায়ারি, উইকলি এক্সপায়ারি এক্সেপ্ট 1 বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। আমি বলবো ভেরি গুড ডিসিশন। উইকলি এক্সপায়ারি একটার বেশি থাকবে না। আপনি প্রতিবারই লোককে খালি ইনকাম করার জন্য বলছেন উইকলি এক্সপায়ারিতে এত এত ভলিউম হচ্ছে, হ্যাঁ এটা খারাপ হবে কাদের জন্য, যারা প্রতিদিন প্রচুর স্ক্যাল্পিং করে, আপনার কি বলে মানে ট্রেড করে, তাদের জন্য খারাপ, অ্যালগো ট্রেডিং করে, ফর দেম আপনাদের জায়গাটা অনেকটা কমে যাবে, ভোলাটিলিটি একটু কমবে, এটা হয়তো একটু অসুবিধা হবে। থার্ড কি বলছেন, থার্ড বলছেন যে এই যে স্ট্রাইক প্রাইস, এখন দেখবেন স্ট্রাইক প্রাইস অনেক দূর পর্যন্ত খোলা থাকে। 1200 অ্যাক্সিস ব্যাঙ্ক স্ট্রাইক প্রাইস হয়তো 1500 টাকা অবধি খোলা আছে, বলছে 50টা মাত্র স্ট্রাইক প্রাইস খোলা যাবে নিচে ওপর মিলিয়ে, মানে 10 টাকার ডিফারেন্স হলে নিচে 250 টাকা, ওপরে 250 টাকা ম্যাক্সিমাম। 1200 দাম মানে নিচে 910 টাকা করে। অ্যাক্সিস ব্যাঙ্ক দেবেন 10 টাকা ডিফারেন্সের স্ট্রাইক প্রাইস আছে, স্ট্রাইক প্রাইস 50টার বেশি খুলবে না, 50, নট মোর দ্যান দ্যাট। আর কি বলছেন, আর বলছেন যে লাস্ট 5 দিন যখন ফিউচার বন্ধ হবে তাতে মার্জিন বাড়ানো হবে, সেটা এখনও হয়। অপশান কেনার ক্ষেত্রে আপফ্রন্ট মার্জিন লাগবে, আর একটা নিয়ম, মানে কি বহু কোম্পানি অলরেডি এই নিয়মটা চালু করেছে, আপনাকে টাকা না থাকলে অপশান কিনতে দেয় নাকি, কিন্তু অনেক জায়গা হয় কি ওই বলে যে ঠিক আছে যা লস হবে দিয়ে দেবো, আমি একটু বেশি নিচ্ছি, সেই জায়গাটা বন্ধ। মানে 5 লাখ টাকা থাকলেও 5 লাখ টাকারই অপশান নিতে পারে, 5 লাখের জায়গায় 10 লাখের অপশান হবে না। এখন আপনার 5 লাখ থাকলে কি হবে, লিমিট আছে 10 লাখ, আপনার ম্যাক্সিমাম 5 লাখ লস হতে পারে, আপনি হয়তো 7 লাখ 8 লাখ টাকা অপশান কিনতে পারেন হয়তো অনেক জায়গায়, আমি জানি না, একটা কোম্পানি একটা নিয়ম, কিন্তু সেটা আর হবে না। আপফ্রন্ট মার্জিন মানে যেটুকু আপনার টাকা থাকবে সেটুকু অপশান কেনা যাবে। সেকেন্ডলি কি বলছেন, লাস্টলি কি বলছেন, যে প্রতিটা দিনের মধ্যে বারবার চেকিং হবে যে পজিশান ঠিক আছে কিনা, সমস্ত রকম আরও বেশি নজর রাখবে সেবি। তো এগুলো খুব একটা খারাপ মানে ডিসিশান আমি বলবো না, যেটা প্রবলেম হবে সেটা হয়তো ভোলাটিলিটি হয়তো একটু কমে যাবে, কারণ মার্জিনে যদি আপনার বেশি মার্জিন লাগে, আপফ্রন্ট মার্জিন লাগে, প্লাস যদি দূরের না করে যারা বেচেন, অপশান তো অনেকে বেচে কাজ করেন, অনেক দূরের অপশান বেচে রাখেন, সেই সব স্কোপগুলো একটু কমবে। এবং নিফটির লটটা বড় হওয়ার জন্য সাধারণের থেকে হয়তো ইন্ডেক্সে যারা প্রচুর কাজ করেন তারা হয়তো একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন। যে ইন্ডেক্সে যারা প্রচুর স্ক্যাল্পিং করেন, প্রতি মুহূর্তে নিচ্ছেন বেচছেন, যে ভোলাটিলিটি থাকে, যেহেতু পার্টিসিপেট কম হবে, আপনার যখনই মার্জিন বেড়ে যাবে, ধরুন এখন 6 লাখ টাকার এগেনস্টে আপনাকে হয়তো 60,000 টাকা মার্জিন দিতে হয়, 10%, 8 to 10% মার্জিন থাকে, 60,000 টাকা। 30 লাখ হলে তাহলে আপনার 3 লাখ টাকা একটা নিফটির মার্জিন হবে। তো কজনের পক্ষে 3 লাখ টাকা মার্জিন দিয়ে নিফটি কেনা বেচা করা সম্ভব? ফলে কি হবে না, এর যে লিকুইডিটিটা কমবে, ফলে লিকুইডিটির ওপর যারা বেশ করে যারা কাজ করেন তাদের জন্য একটু নেগেটিভ হবে। কিন্তু আলটিমেটলি সত্যি করে যদি 50-60 হাজার কোটি টাকা রিটেলের বাঁচে এবং সে যদি এই চাপে পড়ে যদি অ্যাজ এ ট্রেডার থেকে ইনভেস্টারে পরিণত হয়, সেটা মার্কেটের জন্য ভালো এবং আপনার টাকাই তো থাকবে। আপনি ধরুন এত 60,000 কোটি টাকা আপনি প্রতিদিন 500, 1000, 5000 যাচ্ছে, আপনি যাচ্ছে কত আর যাবে, যেটা হয় আর কি আমাদের। এবং বেশিরভাগ সময় আমরা তো কেউ ইন্দা মানি কিনি না, সব দূরের অপশান কেনা হয়, কারণ পয়সাটা কম লাগে বলে, এবং বেশিরভাগ সময় ওগুলো জল হয়। তো সেই জায়গাটা একটু কমবে, নট ব্যাড, মানে একদম খারাপ ভাবনা সেটা বলা যায় না। তো দেখা যাক, কিছু হয়তো একটু লিকুইডিটি কমবে, এইসব ব্রোকারদের ওপর কিছু একটা অসর আসবে, কারণ ব্রোকাররা অনেক বেশি পয়সা হয়তো জেনারেট করতেন, সেখান থেকে ব্রোকারেজটা একটু কমবে যদি আপনার কাজ কমে যায়।
সরকারের হয়তো সামান্য ট্যাক্স কমবে, কিন্তু যদি সত্যি করে 50-60 হাজার কোটি টাকা সেটা ক্যাপিটাল মার্কেটে আসে, যেখানে টাকাটা ভালো জায়গা, ওর যদি 50%ও আসে, সেটা আপনার পক্ষেও ভালো, অ্যাজ এ রিটেলার, মার্কেটের পক্ষেও ভালো। ইন্ডিয়ান মার্কেট এখন লং ওয়ে টু গো। এটা বুল মার্কেট আছে এবং পরবর্তীকালে অনেক দিন ধরে থাকবে, কিন্তু তার মানে এই নয় যে কোনো কারেকশন হবে না বা কোনো কিছু ঠিক না থাকলে সেটা আপনি বলবেন না, এটা মাথায় রাখবেন। মার্কেট সম্বন্ধে বা ইন্ডিয়া সম্বন্ধে আমার নেগেটিভ হওয়ার কোনো চান্সই নেই। আমি মানে পুরোপুরি অপটিমিস্টিক ইন্ডিয়ার ফিউচার নিয়ে। কিন্তু ফর দ্য টাইম বিং যদি কিছু খারাপ হয়, সেটাও যদি আপনাদের না বলি, সেটাকেও যদি আপনারা ভাবেন যে আমি নেগেটিভ হয়ে যাচ্ছি, দ্যাটস রং। আপনি ভাবতেই পারেন, কিন্তু আমি আমারটা ক্ল্যারিফাই করলাম যে তার মানে নয় যে আমি নেগেটিভ হয়ে গেছি মার্কেট থেকে। অনেকে দেখলাম অনেক দিন ধরে জিও ফিন্যান্স নিয়ে জানতে চাইছেন। জিও ফিন্যান্স নিয়ে আমার কোনো রকম কোনো নেগেটিভ কিছু নেই। দেখুন, অনেকটা তাড়াতাড়ি বেড়েছে, এবারে রেজাল্টটা ততটা ভালো নয়, যেটুকু কারেকশান হওয়ার হবে, হয়তো 310-20 অবধি যদি আসে, 310 থেকে 320, ভেরি গুড প্লেস এটা ইনভেস্ট করার জন্য। আবার ইনভেস্ট করবেন। 1 বছরে আমার টার্গেট, ফার্স্ট টার্গেট 400, সেকেন্ড টার্গেট 425-450, 3টে টার্গেট 1 ইয়ার। আজকেই জুলাই মাসে বললাম, জুলাই মাসের শেষ দিনে, মানে 2025-এর 31 জুলাই অবধি আমার টার্গেট এটা রইল। আমার ভাবনা, মানে আমার যেটা মনে হয় যে যেটা হতে পারে জিও ফিন্যান্সে। আর মার্কেট দেখেছেন, আমি এর মধ্যে যে কটা বাই কল এমনি আপনাদের ইউটিউবে বা ইয়েতে দিয়েছিলাম ফর এডুকেশনাল পারপাস, ক্যাম্পস 4000 টাকায় দেয়া, 4900 টাকা হাই করেছে। সিডিএসএল 2180 টাকায় দেয়া, আজকে মনে হয় প্রায় 2600 টাকা হাই করেছে। মোটামুটি সবগুলোই 20%। ইএমএস 660-70 টাকায় দেয়া, 900 টাকা হাই করেছে। আচ্ছা, ইন দ্য মিন টাইম বলছি। আচ্ছা, ওই টাইমে 3টে কল দিয়েছিলাম, তার মধ্যে একমাত্র এনএইচপিসি স্টপ লস হয়েছিল। ইএমএসও আপনার হয়ে গেছে। এলটি 3700 বলেছিলাম, আজকেই 3800 টাকা, 3820 পেরিয়েছে। কেএনআর কনস্ট্রাকশন, কালকে আমার যে শেয়ারবাজ গ্রুপে কল দেয়া আছে, এই কলটা 400 টাকায় 399 টাকায় মনে হয় দিয়েছিলাম, আজকে 415, কালকেই 412-13 অবধি গেছিলো, আবার মনে হয় নিচে লাস্টে পড়ে গেছে। আমার যে টার্গেট ইনট্যাক্ট আছে, যারা বেচে দিয়েছেন ভালো করেছেন। ইন্ট্রাডেতে 3-3.5% পেলে বেচে দেওয়াটা আমি খারাপ বলবো না। অনেকেই আমাকে জানিয়েছেন আমরা প্রফিট বুক করেছি, ডান দ্য রাইট থিং। 3-4% ইন্ট্রাডে পেয়েছেন, আপনি প্রফিট বুক করেছেন, আমার কিছু বলার নেই। তো মার্কেট যেটা দেখবার, সেটা যদি একটু পজিটিভ কিছু আসে, ব্যাঙ্ক নিফটি এখান থেকে আউট পারফর্ম করতে পারে, কারণ ব্যাঙ্ক নিফটি এতদিন পড়ে আছে। এখন যদি পজিটিভ কিছু আসে, তাহলে ব্যাঙ্ক নিফটি যদি আবার নতুন করে দেয়, তো ব্যাঙ্ক মে আউট পারফর্ম। মানে ব্যাঙ্ক নিফটি এখনও তো নতুন হাই করেনি, নিফটি এর মধ্যে 2বার নতুন হাই করেছে। ব্যাঙ্ক নিফটি কিন্তু সেই আগেকার হাইতেই রয়েছে, এখন হাই থেকে প্রায় 2000 পয়েন্টের নিচে রয়েছে। এই যে ব্যাঙ্ক নিফটি শর্টকামিংসটা, এটা আগামী দিনে পুরো হতে পারে। সেক্ষেত্রে ছোটো ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, আজকে যেরকম ধরুন ব্যাঙ্ক অফ বরোদার রেজাল্ট আছে, দেখা যাক কেমন হয়। এসবিআই কেমন রেজাল্ট করে, অনেকগুলো রেজাল্ট বাকি আছে, বিশেষ করে পিএসইউ ব্যাঙ্কগুলো যদি একটু ভালো রেজাল্ট হয়। ছোটো ব্যাঙ্কগুলো যেরকম বন্ধন ব্যাঙ্ক একটা ভালো রিটার্ন দিল। একইভাবে আপনার ওটা আইডিএফসি ফার্স্ট, ওটা মোটামুটি একদম পারফর্ম করেনি। আইডিএফসি ফার্স্টের জন্য জায়গা রয়েছে, যদিও রেজাল্টটা ভালো নয়। কিন্তু বৈদ্যনাথন কালকে যে ইন্টারভিউটা দিয়েছেন, তারপরে আইডিএফসি ফার্স্ট হয়তো 70-72 টাকা খুব ভালোভাবে একটা বটম ফরমেশন করবে, এবং সেখান থেকে হয়তো ওটাও 10-15% দেওয়ার জন্য 84-85 অবধি যাওয়ার জন্য হয়তো 3-4 মাসে তৈরি আছে। 3 মাসে 10% বা 12% রিটার্ন তো খারাপ নয়, সেই হিসাবে ভালো জায়গায় আছে। ইএমএস, টিএমএস আগামী দিনের শেয়ার, এগুলো নিয়ে কিছু বলার নেই। কেএনআর কনস্ট্রাকশন, ইএমএস, এগুলো সব আগামী দিনের শেয়ার, এগুলো নিয়ে আমি কিচ্ছু বলবো না। এগুলো যেরকম আছে থাকবে, এবং পরবর্তীকালে আপনি যদি মার্কেট ক্যাপও দেখেন, যথেষ্ট কম মার্কেট ক্যাপ আছে, আরও নতুন নতুন হাই করার জায়গা রয়েছে যদি মার্কেট ঠিক থাকে। আশা করা যায় ওয়ার্ল্ড মার্কেট ঠিক থাকুক, কোনো রকম নতুন করে কোনো যুদ্ধ, নতুন ঝামেলা না হোক,
এবং কালকের দিকে সবাই তাকিয়ে আছে। দেখা যাক আমেরিকা থেকে কী ধরনের খবর আসে, তার উপর নির্ভর করবে আগামী দিনগুলো কেমন যাবে। তবে যতদিন না আপনি ক্ল্যারিটি পাচ্ছেন ততদিন কাজটা কম করবেন, অল্প কোয়ান্টিটি নিয়ে করুন। ক্ল্যারিটি এসে গেলে তখন কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ারবাজির সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।